হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে একটা খুব অদ্ভুত ধরনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তবে ঘটনাটা অদ্ভুত হলেও ঘটনাটা একদম বাস্তব, ঘটনাটা রিয়েলে ঘটেছে। আর এরকম ঘটনা আমাদের চারপাশে অজান্তেই কিন্তু ঘটে যায়, আমরা কিন্তু টেরও পাই না। সকলকে বলবো সাথে থেকেও একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার এই সত্য ঘটনা শোনানোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আচ্ছা, আমাদের শোনা কথা, আমাদের ভূত সত্য এই যে চ্যানেল দুটো রয়েছে তার সাথেও তোমরা রয়েছো জানি। যারা এখনো পর্যন্ত ভালোবেসে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও, কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক পিন করা থাকবে। তো চলো ঘটনায় যাই। আজকে আমাদের দাদা ভাই যিনি ঘটনা পাঠান, ওনার নাম হচ্ছে অশোক দত্ত। দাদাভাই বলেন, আমি আপনাকে আমাদের বাড়ির এক পোষ্য তার ঘটনা আপনাকে শেয়ার করব। আমরা অনেক তো শুনেছি যে অশরীরী কোনো বাড়ির বউ, মেয়ে অথবা ছেলে কোনো মানুষের শরীরে প্রবেশ করেছে, তাকে অনেকবার নানা জায়গায় নিয়ে যাওয়ার পরেও সে বাড়িতে নানা রকমভাবে মানুষকে বলো, তার সংসারে বলো, ক্ষতি করেছে, আঘাত করেছে। আজকে আমরা আমাদের অশোক দাদা ভাইয়ের বাড়ির যে পোষ্য ডগ, তার আজকে একটা সত্য ঘটনা তোমাদের সাথে তুলে ধরবো। দাদাভাই বলেন, আমি পশুপ্রেমী, আমি পশু খুব ভালোবাসি, সেটা আমার বাড়িতেই হোক বা সেটা রাস্তাঘাটেই হোক। আমি রাস্তায় যেতে যেতেও যদি কোনো জায়গায় বিড়াল কুকুর দেখি, আমি চায়ের দোকান থেকে দুধ কিনে বিড়ালদের খাওয়াই, বিস্কুট কিনে আমি পোষ্য কুকুরদের বিড়ালদের খাওয়াই। আমার জীবনে যে এরকম ভয়াবহ একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি কোনোদিন স্বপ্নেও ধারণা করিনি। আর বলে রাখা ভালো, দাদাভাই এটাও জানান, আমি যেই পরিবেশে থাকি সেই পরিবেশে আমি কিন্তু কারোর সাথে কথা বলি না। এমনকি আমি বলে না, আমার পরিবারে আমার মা, আমার বাবা, আমরা তিনজন পরিবারে। আমাদের বাড়ির লোক কিন্তু কেউ আশেপাশে যে পরিবেশের, জানো আশা করি সবাই, যে সব পরিবেশের কিন্তু প্রতিবেশী খুব একটা ভালো হয় না। দাদাভাই বলেন, আমরা সেই বুঝেই মানুষের সাথে মিশি না। ওই আনকালচার, ও কী করে চলছে, ও কী করে খাচ্ছে, কোথায় কাজ করছে, কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না, না আমার মা, না আমার বাবা, না আমি। দাদাভাই বলেন, আমরা নিজেরা খুব আনন্দে থাকি। আমরা নিজেরা কোথাও ঘুরতে চলে গেলাম, প্রত্যেক সানডে করে মাকে নিয়ে, বাবাকে নিয়ে, আমার গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি কোনো রেস্টুরেন্টে খেতে, কোনো সময় চলে যাচ্ছি কলকাতার কোনো একটা স্থানে ঘুরতে, কোনো ঠাকুরের জায়গায়। আমরা নিজেদের মধ্যে ব্যস্ত থাকি। দাদাভাই বলেন, আসলে কিছু কিছু প্রতিবেশী আছে যাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, মানুষের সমালোচনা আর বিশেষ করে মানুষের ক্ষতি করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। বলেন, আমার মা, আমার বাবা বাড়িতে একা থাকেন, তাদের সময় কাটে না। আমি অফিস করি, বাড়ি ফিরি, তারপর মা বাবাকে সময় দিই। তার জন্য আমার মা আমাকে বলেন যে, অশোক, বাড়িতে একটা কুকুর নিয়ে আয় না বাবা। অনেকের বাড়িতে দেখি এই যে মোবাইল ফোনে অনেক রকম ব্লগারদের ভিডিও আমার মা দেখেন, তার মধ্যে আপনি একজন, আপনার ঘটনাও মা শোনেন, ওখান থেকেই আপনার আমি ঠিকানাটা পাই। আজকে ঘটনাটাও শেয়ার করি, অনেক মনে আশা নিয়ে যে আপনি ঘটনাটা শেয়ার করবেন আপনার চ্যানেলে। আর দাদাভাই, আমি কিন্তু শেয়ার করছি। আমাদের অশোক দাদা ভাইয়ের মা বলেন যে, অশোক, একটা বাড়িতে কুকুর আর না, এই যে কত ভিডিও দেখি না ইউটিউবে, বসে বসে দেখি ওদের বাড়িতে কুকুরগুলো থাকে, কত সুন্দর খাবানো, নিয়ে শুয়ে থাকে, ঘুরতে যায়। আমার বাড়িতে এত বড় ছাদ, মাত্র তো তিনজন প্রাণী আমরা, ও না আসবে, ওকে নিয়ে আয় না। অনেক বলাতে মাকে বললাম, দেখো, তোমার যদিও সেরকম বয়স না, কিন্তু তবুও
একটা কুকুর বিড়াল বাড়িতে পোষা মানে একটা বাচ্চা, নিজের সন্তানের মতো তাকে মানুষ করতে হবে, তুমি কি পারবে? মা বলল নিয়েই আয় না। আরে বাবা, এরপরেও তো তোর বিয়ে দেবো, নাতিপুতি হবে, তাদেরও তো মানুষ করব। যদি একটা প্রাণীকে ঘরে মানুষ করি তাহলে পারে সেই অভিজ্ঞতাটা আমার নষ্ট হবে না। সেই তুই কবে হয়েছিস, বড় হয়ে গেছিস, বাচ্চার মতনই তাকে আমি লালন পালন করব, আমাকে একটা কুকুর এনে দে। দাদাভাই বলেন, আমি একদিন সানডে কলকাতায় গেলাম, যেখানে এই ডগস বিক্রি হয়। ওখানে যেতে খুব পছন্দ করে মাকে অনেক করে বলি, মা যাননি, বাবা ছিলেন সাথে। একটা সুন্দর ফুটফুটে একটা ছোট্ট ডগ আমরা বাড়িতে নিয়ে আসি। ওর নাম আমরা বাড়িতে নিয়ে এসে রাখি মিষ্টি। আর ও সত্যি খুব মিষ্টি ছিল। দাদাভাই বলছেন, মাকে যখন ওর দায়িত্ব দিলাম, আমার মায়ের মুখে চোখে একটা হাসির আনন্দ দেখে বুঝতে পারলাম আমার মা, আমার বাবা যেন একটা কোথাও গিয়ে হতাশা, একাকিত্ব বোধ সব কিছু ছেড়ে একটা যেন জীবন পেল। যাই হোক, এরকম করে আস্তে আস্তে আমাদের মিষ্টি বড় হতে থাকে। আর আমার মা, আমার বাবা, এমনকি আমি এমনভাবে মিষ্টির প্রতি আসক্ত হয়ে পড়ি, মানে ওকে ছেড়ে কোনো জিনিস আমরা ধারণাই করতে পারি না। যে কোনো জায়গায় যাব বা একটু বেরোতাম তো গাড়ি করে ওকে নিয়ে যেতাম, নালে বাড়ি থেকে বেরোতামই না। আর আমার মা মিষ্টির প্রতি এতই আসক্ত হয়ে গেল, লাস্টে তো আমার বাবা বলতো, দেখো তুমি তো নামও দিয়েছ খুঁজে খুঁজে মিষ্টি, মিষ্টির প্রতি এত যদি আমরা আসক্ত হয়ে যাই আমাদের দুজনেরই কিন্তু সুগার ধরে যাবে। মানে বাড়ির মধ্যে একটা মহলটা পুরো পরিবর্তন হয়ে গেল। দাদাভাই বলেন, ওই মিষ্টিকে যখন আমার মা বা বাবা, সময় সাপেক্ষর ব্যাপার, যে যখন সময় পেত তখনই বিকেলবেলা ঘুরতে বেরোতো, ছাদে তো ঘুরতো, হাঁটতোই, নিয়ে বেরোতো। ওই মিষ্টিকে দেখেই অনেকে আমাদের প্রতিবেশীরা এসে আদর করা, কথা বলা, মানে যাদের সাথে আমরা কোনোদিন মিশতে চাইনি বা মিশতাম না, তারা বরাবরই আমাদের সাথে কথা বলার চেষ্টা করতো। তখন ওই মিষ্টির তরফ থেকে একে একে দুই করতে করতে প্রায় কজনের সাথে আমার মায়ের ভাব আলাপ হয়। আমার মা একটা সময় মিষ্টিকে নিয়েই তাদের বাড়িতে যেত, তাদের বাড়ির ছাদে গল্প করা, তারাও আমাদের বাড়ি আসতো। এবার আমরা সাদা মনে কাদা নেই একটা কথাতেই আছে, খুব ভালোভাবে সবার সাথে খুব ভালোভাবে মিশতাম। মনেই হতো না যে এতদিন আমরা কেন কারোর সাথে মিশিনি, কথা বলিনি। একে অপরকে দরকার হয়, একা থাকা যায় না সমাজে। দাদাভাই বলেন, বিগত দেখতে দেখতে 1.5 বছর কেটে যায়। আমাদের মিষ্টি কিন্তু একদম সুস্থ ফুটফুটে একটা সুন্দর মেয়ের মতো, ছোট্ট বাচ্চা মেয়ের মতো বাড়িতে থাকে। দাদাভাই বলেন, হঠাৎ করে মিষ্টির রিয়াক্টটা একটু চেঞ্জ হয়, পরিবর্তন হচ্ছে কিছু। ওর দেখছি, লক্ষ্য আমরা করছি যে কিছু ওর মধ্যে পরিবর্তন আসছে। যেরকম আমার মাকে ও যেন সহ্য করতে পারে না, মায়ের দিকে কীরকম করে একটা তাকিয়ে থাকে। মা একটা সময় ওর থেকে দূরে দূরে থাকে। মা যাকে নিয়ে সবসময় ঘুমাতো, বাচ্চাদের মতো কোলে নিয়ে ঘুরতো, খাবিয়ে দিত ভাত মেখে, একবারে ডাকলেই মিষ্টি মায়ের কোলে ছুটে এসে বসতো। সেই মিষ্টি চুপ করে নয় ডাইনিংয়ের নিচে, নয় খাটের নিচে, নয় ঘরের 4 কোণার মধ্যে একটা কোণা ধরে একদম দেয়ালে সেটে বসে থাকতো। আর মায়ের দিকে এমনভাবে লক্ষ্য করতো যেন মনে হতো মাকেও কখন কোন মুহূর্তে একা পেলে জীবনটাই শেষ করে দেবে। মা আস্তে আস্তে মিষ্টিকে ভয় পেতে শুরু করলো। মা একদিন বলল, অশোক, তোকে কটা কথা বলবো বাবা, একটু সময় হবে? কাজ ফেরত বাড়ি আসলাম অফিস থেকে, মাকে বললাম, মা 1 ঘন্টা পর কথা বলো, একটু প্রেশার ছিল, কাজের দিকেও খারাপ অবস্থা যাচ্ছে, খুব একটা ভালো সময় যাচ্ছে না। আমিও বাইরের কথা, অফিসের কথা মাকে বাবাকে বলি না, কারণ তাদেরও বয়স হয়েছে। 1 ঘন্টা পর আমি মাকে বললাম, মা আমাকে খেতে দাও, আমি খাওয়া দাওয়া করে অফিসের কিছু কাজ নিয়ে ল্যাপটপে বসবো, আমাকে ডিস্টার্ব করো না। মা তখন বলল, ঠিক আছে, তোকে একটা কথা বলতাম ভেবেছিলাম, তুই তো নিজেই খুব ব্যস্ত। মাকে বললাম, কি বলবে বলো তো, অনেকক্ষণ ধরে তুমি গুনগুন করছো, আমার ভালো লাগছে না মানে কথা বলতে। তাও মা যখন আমাকে কিছু বলার চেষ্টা করছে, মাকে বললাম, কি হয়েছে বলো। মা তখন আমায় বলল, জানিস তো মিষ্টির মধ্যে না কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি,
আমি ওকে না এখন নিয়ে বিকালবেলা ছাদে উঠি না, বা পাড়াতেও ঘুরি না। মিষ্টি না আমাকে কিরম করে দেখে। আমি তখন বললাম, দেখো ওরা তো অবলা পশু, ওরা তো মুখে বলতে পারে না। হতে পারে ওর হয়তো শরীরটা ভালো নেই, তার জন্যই হয়তো তোমাকে ওরকম করে দেখে। মা আমাকে বলল, হতে পারে, কিন্তু ওর না ও চাউনি আউনিগুলো না আমার ভালো লাগে না। আর কীরকম সামনে গেলে গ গ করে একটা ভিতর থেকে শব্দ করে, আগে তো এরকম করতো না। যাই হোক, কথাটা কিন্তু আমি গুরুত্ব দিইনি। দাদাভাই বলেন, আমার মা আমাকে আর বেশি কিছু বলেননি। কিছুদিন পর হঠাৎ বাবা আমাকে ফোন করে বলল, আকাশ তাড়াতাড়ি বাড়ি আয়, সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম, কী হয়েছে? না তুই বাড়ি আয়। আমি ছুটে আসলাম বাড়ি। অফিস থেকে ওরম করে আসা তো যায় না, যদিও আমার অফিসের রেপুটেশনটা খুব ভালো, এরম করে কোনোদিন বেরোয়নি। তো ম্যানেজারকে বলতে ম্যানেজার বলল, যাও এক্ষুনি যাও। বাড়ি এসে দেখলাম আমার মায়ের হাতে গলায় কামড়ে দিয়েছে। খুব কাঁদছে মা, না মিষ্টিকে সন্তানের মতো দূরে সরাতে পারছে, না আগলে রাখতে পারছে, খুব কান্নাকাটি করছে। আমি বললাম, কি হয়েছে মা এরকম হঠাৎ? তখন মা আমাকে কেঁদে কেঁদে বলল, সন্ধ্যাবেলা মিষ্টি জানিস তো বাথরুমের কোণে বসেছিল, ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর যখন দেখলাম আমি ওকে ডাকছি, ওর একটা মুখের আবভাব দেখে আমার খুব ভয় লাগছিল। বাবা ছিল না সন্ধ্যেবেলা, বাবাকে ঠাকুর ধূপ কাটিয়ে আনতে পাঠিয়েছিলাম, ধূপ শেষ হয়ে গেছে। আমি ওর কাছে গেলাম, ছোট্ট বাচ্চা, ওকে একটুখানি তুলে নিয়ে আসি, জলে ভিজে যাচ্ছে, বাথরুমের কাছে বসে আছে। আমি ওকে ধরলাম, ও আমাকে কামড়ে দিল। ছুটতে এসে আমার দেখ ঘাড়ে কামড়েছে, হাতে কামড়েছে, মানে একদম মাংসটা তুলে দিয়েছে। তো আমি তখন মিষ্টিকে খুব বকা দিলাম। মিষ্টি দেখলাম ল্যাসটা নামিয়ে খাটের তলায় চলে গেল। যাই হোক, আমরা কিন্তু সেই জিনিসটা তখনও পর্যন্ত কোনো রকম গুরুত্ব দিইনি। আমরা জানি এরকম হয়, সত্যি কথা বলতে হয়। এবার আজকের ঘটনার মধ্যে যাদের বাড়িতে এরকম পোষ্য আছে, বিড়াল কুকুর, তাদেরও শিক্ষা হবে। আর এই ঘটনার মাধ্যমে আমারও শিক্ষা হবে, কারণ আমারও বাড়িতে জানো সোনু ডগি আছে, তোমরা জানো। তো তখন দাদাভাই বলছে, আমি গুরুত্ব দিইনি। আর এইটা বলে রাখি প্রসঙ্গে, এটা আমার নলেজ থেকে আমি জানি, কোনো নেগেটিভ এন্টিটি যদি তোমার বাড়িতে বা বাড়ির আশেপাশে থাকে, তাহলে পারে কিন্তু বাড়ির পোষ্যদের উপর তারা কিন্তু এফেক্ট করে, তাদের হাবি করতে পারে। এটা কিন্তু জানি, তোমরা অনেকে হয়তো জানো। আমাদের দাদাভাই বলেন, একদিন রাতে আমি শুয়ে রয়েছি বেডরুমে, এটা 2-3 দিন পর। আমার মায়ের আস্তে আস্তে শরীরটা ঠিক হয়েছে। মা আবার মিষ্টিকে খাবার দাবার দেয়, বুকে আঁকলে রাখে। ভালোবাসার জিনিস তো, ওদেরকে দূরে রাখা যায় না। আমি একদিন রাতের বেলা এরকম শুয়ে রয়েছি, রাত তখন 1:30-2 বাজে, ঘুমিয়ে পড়েছিলাম। ওয়াশরুমে যাব, হঠাৎ হালকা হয় ঘুমটা, উঠবো, ঠিক আমার গেটের বাইরে কেউ যেন গেটের মধ্যে আঁচড় কাটছে। আমি বুঝতে পারলাম মিষ্টি করছে, আঁচড় কাটছে, মানে ও ঢোকার চেষ্টা করছে। আমি ভাবলাম মিষ্টি তো এর আগে এরকম কোনোদিন করেনি ঘরে ঢোকার জন্য, আজকে কেন করছে। তারপর যাই হোক, আমি বললাম, এই মিষ্টি, একবার সাড়া দিয়ে আমার রুমের ভেতরেই যে ছোট্ট একটা ওয়াশরুম আছে, আমি গেলাম। বেরিয়ে আসলাম যখন, হঠাৎ দেখলাম মিষ্টি একটা খুব করুণ সুরে, যেরকম কষ্ট হলে কাঁদে ওরকম করুণ সুরে একটা কান্না আওয়াজ পাচ্ছি। আমি দরজাটা খুললাম, রুমের দরজাটা খুলতেই মিষ্টি ঝাঁপিয়ে আমার গায়ের মধ্যে এসেই আমাকে সোজা আমার ডান হাতের কাঁধের কাছে বাইট করলো, যদিও আমি খালি গায়ে ছিলাম। দৌড়ে এসে আমি খুব চিৎকার করতে লাগলাম। ঘরে সব লাইটগুলো জ্বালিয়ে মা বাবা ছুটে আসলো, কি হয়েছে কি হয়েছে। আমি বললাম, দেখো মিষ্টি মনে হচ্ছে পাগল হয়ে গেছে, ওকে আমি ছেড়ে দিয়ে আসবো কালকে সকালবেলায়। মা তো ওই শুনে কান্নাকাটি শুরু করলো, কারণ ভালোবাসার জিনিস কখনোই এটা হয় না। আমি বললাম, দেখো আমাকে বাইট করেছে, রীতিমতো ঝরঝর করে ডান হাত দিয়ে রক্ত ভেসে মেঝেতে পড়ছে। কিছু বুঝতে পারছি না মিষ্টি কেন এরকম করছে। ওকে সকালবেলা ভোরবেলা 8টার মধ্যে উঠে আমি আমার বাড়ির পাশে এক ডক্টর আছে পশুর, ওনার কাছে নিয়ে যাই। উনি দেখে বললেন, ওদের অনেক সময় মেজার কোনো প্রবলেম হলে, ইন্টারনাল কিছু হলে ওরা এরকম করে। ওদের বিষয়টা আপনাদের বুঝতে হবে, ওরা আপনাদের সাথে কেন এরকম করছে, কি কারণে, কেন রেগে আছে। কোনো কারণই নেই রাগার। ডাক্তারকে বললাম, ডাক্তার ডাক্তারের মতো সাজেশান দিল। উনি কি বুঝলো আমরা বুঝতে পারলাম না, আমরা কি বুঝছি সেটা ডাক্তার বুঝতে পারলো না।
যাই হোক চলে আসলাম। এরকম করতে থাকে। হঠাৎ করে একদিন আমার মা একা বিকালবেলা বাইরে বেরোয়। সবাই বলছে, কি হল, মিষ্টি কোথায়, মিষ্টিকে নিয়ে বেরোননি? মা তখন বললো, না মিষ্টি না, শরীরটা খারাপ, ও একটা কীরকম যেন কদিন ধরে ঘরে ব্যবহার করছে, সবাইকে কামড়ে দিচ্ছে, বুঝতে পারছি না, রাতের বেলা ঘরের জিনিস ক্ষতি করে। আগে এগুলো করতো না, মানুষ তো ছোটোবেলায় করে, বড় হলে আস্তে আস্তে সবার সাথে সয়ে যায়, কিন্তু ও ছোটোবেলায় ভালো ছিল, বড় হচ্ছে এরকম করছে। আমাদের অশোক দাদাভাই বলে, আমার বাড়িতে আমার মা, আমার বাবা, আমি, আমাদের তিনজনের খাওয়া ঘুম সব নষ্ট হয়ে গেল মিষ্টিকে নিয়ে। কারণ মিষ্টি এমন আমাদের সংসারে ক্ষতি শুরু করলো, রাতের বেলা ঘুমাতে দিত না, অনবরত একা একা চিৎকার করছে, কাঁদছে। তখন আমার মাকে কিছু প্রতিবেশী বলল, ওর মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে, এরম তো হয়, অনেকে দেখি না বাড়ির দেখবে পোষা কুকুর রাস্তায় কোন প্রান্তে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসে, ওকেও তোমাদের ছেড়ে দিতে হবে, ওর মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মা ওখানেই কেঁদে ফেললো। আমার মা বলে, না, আমার যদি আজকে পেটের সন্তান হতো, যদি এগুলো করতো, তাহলে কি আমি ওকে রাস্তায় ছেড়ে দিয়ে আসতাম? আমার পেটের সন্তানকে আমি ডাক্তার দেখাবো? তো এই যখন মা বলছে, মা তখন দেখে ওইখান থেকেই কেউ একজন, একটা কথার আবভাব আলাদা, মুখটা খুব আনন্দিত হাসছে। মায়ের জিনিসটা দেখে খটকা লাগে। আমার মা সাথে সাথে বাড়িতে এসে আমাকে বলে, অশোক কি ব্যাপার বলতো, আমি ওনার মুখে এরকম দেখলাম, কি ব্যাপার? দাদাভাই তখন বলল, কি বলবো বলো তো, এইসব বিষয় নলেজ তো আমার নেই, কি বলবো। দাদাভাই তখন খুব বুদ্ধিমানের একটা কাজ করে, ম্যানেজারকে এই ঘটনাটা বলে। ম্যানেজার একজন মুসলিম। উনি তখন বললেন যে, আচ্ছা তুমি একটা কাজ করো তো, তোমাদের মিষ্টিকে একটা ওঝার কাছে নিয়ে গিয়ে দেখাও। অশোক দাদাভাই আকাশ থেকে বলল। অশোক দাদাভাই বলছে, বাড়ির পোষ্যকে নিয়ে যাব ওঝার কাছে, এ কি? তখন বললো, যাও না, একবার দেখো না, গিয়ে যাও, এরকম অনেক জিনিস আমার নিজের চোখে দেখা, একবার যাও। দাদাভাই নেগলেন্সি করে 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 বাড়িতে রাতের পর রাত ঘুম নেই, দেখছে জিনিসটা বাড়াবাড়ি হচ্ছে, তান্ত্রিকের কাছে যায়। লজ্জা পাচ্ছে, শিক্ষিত ছেলে, কি বলবে, বাড়ির কুকুরটা এরকম করছে, তার জন্য এসছি, একটা মানুষ করলে সেটাকে বলা যায়। যখন যায় তখন এক ওঝাকে দাদাভাই কথাটা বলেন। ওঝা তখন বলল, একটা কাজ করো, তোমাদের বাড়িতে যে মিষ্টি নামক কুকুরটা আছে, সেই কুকুরটার গা দিয়ে একটা লোম কেটে আনবে, ছিঁড়ে গেলে হবে না, ছেঁড়া যেগুলো পশম ফাড়গুলো ওড়ে না ঘরে আমাদের বালিশে জামা কাপড়, সেটা হবে না, কেটে আনতে হবে। লেজের দিক থেকে ওর কিছুটা লোম কেটে আনবে, আমি তারপর দেখছি। দাদাভাই মিষ্টি যখন ঘুমাচ্ছে তখন কাছি দিয়ে কিছুটা লোম কেটে প্যাকেট করে রেখে দেয়, সেটা নিয়ে দাদাভাই আসে ওনার কাছে। এই কাজটা পুরো গোপনে করছে, এটা কিন্তু মা বাবা জানে না বাড়ির। অশোক দাদাভাই বলেন, আমাকে সেই তান্ত্রিক যা বলল শোনার পর আমি আকাশ থেকে পড়লাম। বলে, তান্ত্রিক জানায় যে তোমাদের মিষ্টির উপর কেউ কালা জাদু করেছে। হ্যাঁ, আর সে হচ্ছে তোমাদের পাড়ার প্রতিবেশী। কেন করেছে? যেহেতু তোমাদের পরিবারটা খুব ভালো, এরকম কেউ আছে যে তোমাদেরকে সেই পাড়াতে থাকতে দিতে চায় না। তোমরা এখান থেকে চলে যাও বা তোমাদের ক্ষতি হোক, তার সব থেকে বেশি আনন্দ হবে, এরকম কেউ আছে তোমাদের পাড়াতে। সে এই ক্ষতিটা করেছে, তোমাদের মিষ্টিকে কোনো খাবারের সাথে, কোনো সন্দেশের সাথে এমন কিছু খাবিয়ে দিয়েছে, যার কারণে শুধু কালা জাদু যেটা হয় জানা যায়, সেটা শুধু মানুষের না, সেটা পশু পাখিকেও করা যায়। মিষ্টি যে রাতের বেলা চিৎকার করে, মিষ্টির নাম করে বাড়িতে রাতের বেলা জিন চালনা করা হয়। সেই জিনকে মিষ্টিকে ভয় দেখায়, যার কারণে মিষ্টি ওরকম করে। আর হ্যাঁ, এই যে বাইটগুলো করেছে, তোমাদের যে কামড়েছে, এগুলো কিন্তু মিষ্টি নিজের ইচ্ছায় করেনি, এগুলো মিষ্টির শরীরের মধ্যে খারাপ জিনিস প্রবেশ করে। কারণ আমাদের অশোক দাদাভাই বলেন, আপনি বিশ্বাস করবেন না, রাতের বেলা যদি আপনি ঘরে
শুয়ে থাকেন আর মিষ্টি যদি নিচে বা আপনার পাশে থাকে, ও যেইভাবে আপনার দিকে তাকাবে না, আপনার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। ওর তাকুনি দেখলে, ওইটুকুনি একটা ছোট্ট পশু মনে হবে যেন আপনাকে এক্ষুনি শেষ করে দেবে। ওর চোখের তাকুনি, ওর গছরানি, ওর দাঁত বের করা দেখলে পারে আপনার অটোমেটিক্যালি ভয় লাগবে। দাদাভাই বলেন, এই কথা যখন আমি শুনি, আমি বলি আমি কি করব, উপায় বলুন। সে বলল, একটাই উপায় আছে, ওই মিষ্টিকে আমার কাছে আনতে হবে, পারবেন আনতে? তখন বলল, চেষ্টা করব। দাদাভাই ধরতে পারে না, ওই যে জেনে আসার পর কারোর কাছে না ও যায় না, ধরা দেয় না। এবার কি জানি সেটাও কি কোনো ভাবে মিষ্টি কি জানতে পেরে গেছে সেটা জানি না। অ্যাকচুয়ালি মিষ্টির তো ক্ষমতা নেই জানার, এটা তো ওর মধ্যে রয়েছে অন্য জিনিস। যাই হোক, মিষ্টিকে কোনো মতে ধরা যায় না। একদিন সকালবেলা দাদাভাই বলেন, আমি আমার বেডরুম থেকে বেরোই, মিষ্টি দেখি আমার বেডরুমের বাঁ সাইডে মেঝেতে ঘুমাচ্ছে। বলে সেই যেরকম কুকুর রেস্কিউ করতে আসে, যেরকম গামছা দিয়ে নেট দিয়ে কুকুর ধরে না, আমি আমার বাড়ির পোষ্য মিষ্টিকে, যাকে আমরা একটা ছোট্ট বাচ্চার মতো দেখি, তাকে বস্তা চাপা দিয়ে কোনো রকমে ওকে ধরে নিয়ে যখন যাই, আমার মা কাঁদছে, বলছে, বাবু কোথাও ওকে ছাড়তে নিয়ে যাচ্ছিস? বাবু করিস না বাবু, তুই ওকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, আমি মরে যাব, নিয়ে যাস না। আমি মাকে বললাম, না, তোমার মিষ্টিকে তোমার কাছে ফিরিয়ে আনার জন্যই নিয়ে যাচ্ছি, বলে গাড়িতে তুলে নিয়ে আমি যাই। অশোক দাদাভাই বলেন, আমি যখন তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিক আমাকে বলল যে এই মিষ্টি না বেশি দিন বাঁচবে না, তোমাদের সাথে থাকবে না, ওর মধ্যে এমন কিছু করে রেখেছে যার কারণে ওই মিষ্টি বেশি দিন বাঁচবে না। ওকে যদি আমি, যা জিনিস ওর মধ্যে ধরে আছে সেটা যদি আমি ছাড়াতে যাই, তাহলে ওর প্রাণটা বেগতিক চলে যাবে। কি করব বলো? ওকে যদি তোমরা ছেড়ে দাও, একমাত্র উপায় ওকে ছেড়ে দিলে, তাহলে হয়তো ওর মধ্যে দিয়ে সেই খারাপ জিনিসটা চলে যাবে, থাকবে না। কিন্তু তোমাদের বাড়ির নাম করে করা তো, তোমাদের ভিতের মাটি তুলে করা আছে, তোমাদের বাড়িতে নিয়ে গেলেই বৃষ্টি তোমাদের সাথে ওরকম করবেই। আর বৃষ্টি করবে তো করবেই, সব থেকে বড় কথা, ও বেশি দিন থাকবে না বেঁচে, কারণ ওর শরীরে যে প্রেশার পড়ছে, ও একটা ছোট্ট বাচ্চা, ওর প্রেশার যা পড়ছে, ওকে যেন ভয় দেখাচ্ছে। ও নিজে খায় না, খাওয়া ছেড়ে দিয়েছে, একবেলা কোনো রকমে জিভ দিয়ে 2-4টে দানা খায়, একটু জল খেয়ে বেঁচে থাকে। ও বেশি দিন বাঁচবে না, একদম জিন্নে জড়া শরীর হয়ে গেছে, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। কারণ দেখবে, কোনো খারাপ আত্মা যদি কোনো মানুষের শরীরে ভর করে, সেই মানুষটাও দেখবে আস্তে আস্তে একদম পাতলা দুকলা, শুকিয়ে যায়, হাড় বেরিয়ে যায় গলার, চোখ মুখ কালো হয়ে যায়, এরকমই হয়। লোকে ভাবে কি বলো তো, অসুখ হয়েছে। ডাক্তার দেখাতে 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 যখন খারাপ জিনিসটা তার রক্ত চুষে শেষ করে দেয়, তখন নিয়ে যায় কোনো তান্ত্রিক মাজারের কাছে, কোনো ওঝার কাছে, তখন তো শেষ সময় তারা জবাব দিয়েই দেয়। আমারও ফলে সেটাই হয়েছে। লাস্টে আমাদের অশোক দাদাভাই বলেন, একদম বাস্তব জীবনের আমার চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। বৃষ্টি আমাদের মারা গেল মাসখানেক পর। বৃষ্টি যখন মারা গেল, আমার মা, আমার বাবা, আমি কতদিন যে ভাত খাইনি, কতদিন যে আমি অফিস কামাই করেছি, কিভাবে যে আমাদের 3 জনের জীবন এক একটা মুহূর্ত কেটেছে, সেটা যারা পোষ্য, যাদের বাড়িতে ছিল ভালোবাসার মানুষ, তাকে আমরা মানুষ বলেই ভাববো কেন, তারা আমাদের পরিবারের একটা সদস্য, যখন তারা চলে গেছে, যাদের বাড়িতে, তারাই জানে যে তারা কিভাবে তাকে ছাড়া দিন কাটিয়েছে। খেতে বসতে থালায় লোম, জামা পরতে তার গায়ে লোম, বিছানায় তার পশম, চারিদিকে তার স্মৃতি। এখন তো ডিজিটাল যুগ, ফোনে তার ফটো থাকবেই, তার ভিডিও থাকবেই। এমনকি যখনই ফোন ঘোরাতে ঘোরাতে দেখতাম কোনো পশুর ভিডিও আসতো, 2 চোখ বয়ে ঝরঝর করে জল বেরোতো। আমার মা তো বিছানা শয্যা সাই পর্যন্ত হয়ে গেল, কিন্তু অনেক পরে আমি হাল ছাড়িনি। খোঁজ করেছি যে এই ক্ষতি কে করেছিল, জানতে পারি যে আমাদের বাড়ির প্রতিবেশী, পাশের বাড়ির প্রতিবেশী একজন মহিলা করেছিল। কারণ সে তারই দূর সম্পর্কের একটি মেয়ের বিয়ের সম্বন্ধ আমার সাথে এনেছিল। আমার
বাড়ি থেকে না করে দিয়েছিল। কালো বলে এখানে কাউকে ছোট করা হচ্ছে না, কিন্তু এখানে যেটা বাস্তবে ঘটেছে এখানে বলা হচ্ছে, কারণ দাদাভাইয়ের যেহেতু নাকি একটু বয়স হয়ে গেছে, দাদাভাইয়ের জন্য মেয়েটার পাত্র মানে সম্বন্ধ নিয়ে আসে পাত্রীর। তো মেয়েটা কালো বলে কোনো ফ্যাক্ট ছিল না, মেয়েটি অ্যাকচুয়ালি ডিভোর্সি। দাদাভাই সেটা না করে। দাদাভাইয়ের মা বাবাও বলে, ছেলের আমার বয়স হয়েছে ঠিক আছে, অনেক আমাদের পৃথিবীতে অনেক ছেলে মেয়ে আছে যাদের অনেক বয়স হয়ে গেছে, কেউ বিয়ে করে কেউ করে না, ঠিক আছে আমি বয়স আমার ছেলের হয়েছে, আমি বয়স মানে সেরকম বেশি বয়সী মেয়ের দেখেই আমি বিয়ে দেবো, তা বলে আমি ডিভোর্সই কেন আনবো? এইটা না করাতে তার খুব অভিমান হয়। কারণ যেই মেয়েটার জন্য সম্বন্ধ আনে সেই মেয়েটা ওই মহিলাটির খুব কাছের এক বান্ধবীর মেয়ে, তার জন্য সম্বন্ধটা এনেছিল। কারণ দাদাভাইদের দোতলা বাড়ি, নিজেদের 4 চাকা 2খানা আছে, দাদাভাই খুব ভালো জায়গায় একটা চাকরি করেন। দাদাভাই মাকে বাবাকে কোনো মতে চোখে হারাতে উনি পারেন না। উনি ভাবেন আমার মা বাবার থেকে দামি পৃথিবীতে কিচ্ছু নেই, বয়স হোক না, যদি আমার কপালে বিয়ে থাকে আমার মতনই বয়সী কোনো মেয়ে আমার বউ হয়ে আসবে, সে থাকবে, কি আছে। দাদাভাই তাকে মাকে বাবাকে ভালো রাখার জন্য, দাদাভাই এটা জানে যে আজকালের যুগের যদি কোনো মেয়ে আসে হয়তো আমার মাকে বাবাকে কষ্ট দেবে, হয়তো আমার মা বাবা কাঁদবে, হয়তো আমার মা বাবা সুখে থাকবে না। দাদাভাইয়ের কাছে একটাই জীবন প্রাধান্য, সেটা হচ্ছে তার মা তার বাবা। দাদাভাই শেষে আমাকে দুটো কথা বলেন যে জীবনে সব করো মাকে আর বাবাকে আলাদা জায়গায় রেখে, কারণ মা বাবার ভাগ পৃথিবীর কোনো শক্তি নেই যে নিতে পারে। মা বাবাই হয়। কারণ একটা জিনিস সব সন্তানকে মনে রাখতে হবে যে প্রতি কটা সন্তানের অস্তিত্ব কিন্তু তার বাবা মা যদি না থাকতো তাহলে পারে কিন্তু তারাও থাকতো না। তার মা বাবার জন্যই কিন্তু আজকে তাদের সম্মান নাম খ্যাতি, সে বদনামি হোক আর সুনামি হোক, যেরমভাবেই হোক, তার মা বাবার জন্য। মা বাবার স্থান কিন্তু ভগবানের থেকেও ওপরে। কারণ একটা সন্তানকে জন্ম দেওয়ার পর বাবা মাই কিন্তু লালন পালন করে, খাবিয়ে চুরি করে, ছিনতাই করে, যাই করে হোক সন্তানকে কিন্তু বাবা মা বড় করে। তাই জন্য দাদাভাই একটাই কথা বলেন যে জীবনে বিয়ে হওয়ার হলে হবে, সংসার হওয়ার হলে হবে, কিন্তু তা বলে আমার মা বাবা যখন আমাকে ছোট্টবেলা দিয়ে কোলে করে হাঁটা শেখায়, বড় করে, কষ্ট করে, তখন কিন্তু মা বাবা কোনোদিন ভাবিনি যে আজকে আমি এত কষ্ট করছি, এত কষ্ট চুরি চামারি লোকের কাছে লোকের বাড়ি কাজ করে আমার সন্তানটাকে আমি বড় করছি। সেই সন্তানটা আমাকে বড় হয়ে অনেক টাকা দেবে তো, আয় করে লাখ লাখ টাকা দেবে তো, আমাকে 4 তলা বাড়ির মাথায় বসিয়ে রাখবে তো, আমাকে মানে টাকার গদিতে শোয়াবে তো। কোনো দিন কোনো মা বাবা কিন্তু এই ভেবে তার সন্তানকে কোনো দিনও লালন পালন করে বড় করে না। মা বাবা নিঃস্বার্থভাবে কিন্তু সন্তানের জন্য করে, কিন্তু সন্তান কিছু আছে যারা বড় হয়ে কিন্তু শুধু স্বার্থটাই বোঝে। আজকের ঘটনাটা আশা করি কতটা ভৌতিক হলো আমি জানি না, তবে এই যে কালা জাদু সত্যি সত্যি আমিও জানি যে পশুদের ওপরেও করে। কারণ আমাদের এখানে হয়েছিল জানো তো, খাটাল আছে না, যে গরু মহিষ থাকে, খাটালে গৌরী বলে একটা গরু ছিল, প্রচুর দুধ দিত। আর একটা খাটালওয়ালার লোক, তারও খাটাল আছে একটু দূরে, সে আসতো, ওখান থেকে দুধ নিয়ে যেত। ওর খাটালের গরুরা সেরকম দুধ দিত না, বলে ওই গৌরীকে বান মেরে দিল। গৌরী আস্তে আস্তে দুধ দোয়াই বন্ধ করে দিল, তারপর গৌরী মারা গেল। এরকম হয়, রাগারাগি খাড়াখাড়ি, তোর ভালো আমি দেখতে পারবো না, তুই ওকে নিয়ে ভালো আছিস, বাহ। আর জানো তো বাড়িতে একটা বিড়াল বলো কুকুর বলো থাকা খুব দরকার, তাদেরও যেরকম একটা পরিবার পায়, আবার পরিবারের মানুষগুলোও কিন্তু একটা সঙ্গী পায়, যাকে নিয়ে দেখবে তাদের মন খারাপ, তাদের অবহেলার সময়, তাদের একটা খারাপ সময়, অনেক সময় ওই পোষ্যকে নিয়ে কিন্তু তাদের দেখবে সেই মুহূর্তটাই আলাদা হয়ে যায়। আশা করি যাদের বাড়িতে আছে তোমরা তারা খুব ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যাই হোক দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন লাগলো, আজকে তোমাদের নামগুলো ঘোষণা করে এখানে ইতি করব। চলো। আচ্ছা, আজকে প্রথম হচ্ছে SK কালিম, দাদা ভাইয়ের নাম কিন্তু আজকে প্রথম। তারপর হচ্ছে আমাদের পিয়ালি ভারদ্বাজ, তারপর কমেন্ট করেছো তনু নন্দী, তারপর কমেন্ট করেছো সিনার সুবীর, তারপর কমেন্ট করেছো
সুস্মিতা বোম্ভা। তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই। তারপর করেছো জিৎ। তারপর কমেন্ট করেছো পিন্টু ঘোষ। তারপর কমেন্ট করেছো আব্দুল হক ভাই। তারপর কমেন্ট করেছো রূপা দে। তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি। তারপর কমেন্ট করেছো বেবি দাস। তারপর কমেন্ট করেছো ক্রিয়েশন অফ তোতা। তারপর সুজাতা দাস। তারপর কমেন্ট করেছো গৌরী বসাক। তারপর কমেন্ট করেছো সাথীর্থা সাহা। দেখো যদি স্পেলিং আমি মিস্টেক করি, বলতে যদি উচ্চারণে ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও। আমি স্পেলিংটা একবার বলে দিচ্ছি, ওকে? SATIRHA, সাথীর্থা সাহা, SAHA, ওকে? বলে দিলাম। তারপর কমেন্ট করেছো শ্রাবন্তী ভট্টাচার্য। তারপর কমেন্ট করেছো আমাদের বৃষ্টি বিন্দাস লাইভ থেকে। তারপর কমেন্ট করেছো মৌসুমী সরকার। আর বৃষ্টি যে আমাকে ভালোবাসা দিচ্ছে না, রেড হার্ট দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে, খুব ভালো লাগে বৃষ্টি, তোমাকেও অসংখ্য ভালোবাসা বোন। আচ্ছা, তারপর কমেন্ট করেছো মৌসুমী সরকার। তারপর কমেন্ট করেছো রাজীব জাসওয়াল। তারপর সোনালী পল। তারপর সুমন রয়। তারপর হচ্ছে শিল্পী। তারপর হচ্ছে প্রদীপ দাস। তারপর হচ্ছে আমাদের পিয়ালি ভারদ্বাজ, আবারও করেছো। তারপর করেছো টিনা আচারিয়া। তারপর করেছো পম্পা দত্ত। তারপর তনু নন্দী। আচ্ছা, তারপর করেছো শ্বেতা বিশ্বাস। তারপর করেছো পারমিতা সাহা। তারপর করেছো শ্বেতা বিশ্বাস, বাবা শ্বেতা বিশ্বাস অনেকবার বললাম। তারপর করেছো মৌমিতা দাস। তারপর করেছো অন্বেষা লস্কর। তারপরে কমেন্ট করেছো বিকি সাউ। আচ্ছা, তারপর মঞ্জুষা নন্দী। তারপর প্যান্থার গেমিং ওয়াইটি। তারপর করেছো শারমিন আক্তার। তারপর করেছো আবারও বনানী কর্মকার দিদিভাই। তারপর করেছো MS বিউটি। তারপর কমেন্ট করেছো বিশ্বজিৎ কুন্ডু। তারপরে তনু নন্দী আবারও করেছো। আর এখানে আরেকজন আমাদের নতুন বন্ধু কমেন্ট করেছো হচ্ছে নার্গিস হক। আমি বলবো আজ থেকে ঘোষণা করছি আগামীকাল, মানে তোমরা যারা নতুন বন্ধু চুপ চুপ করে লুকিয়ে লুকিয়ে একদম নীরব শ্রোতা হয়ে ঘটনা শোনো, তাদের নামগুলো আমি অবশ্যই আলাদাভাবে কিন্তু কমেন্টে জানাবো, ঠিক আছে? তোমরা যারা নতুন বন্ধু কমেন্ট করবে। তো চলো, আচ্ছা, আমাদের নার্গিস আপু বলেছেন আমি লন্ডনে বসে আপনার স্টোরি ওয়াচ ইট এভরি ডে উইন আই অ্যাম রিল্যাক্সিং। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা নিও। আচ্ছা, বিদাস লিখেছো দিদিভাই তোমার বলার স্টাইল আমার খুব খুব ভালো লাগে, তুমি খুব সোজা সরল আর তুমি খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ। তোমাদের কমেন্টগুলো কেন পড়ছি বলো তো? এই কারণে তোমরা নতুন আমাকে কমেন্ট করেছো, এতদিন কমেন্টই করতে না, তাই। আচ্ছা, একদিন আমি সবার কমেন্ট পড়বো, ঠিক আছে? আচ্ছা, তারপর কমেন্ট করেছো বর্ষা সরকার। তারপর জল্পনা মজুমদার। তারপর স্বপ্না হালদার। তারপর কমেন্ট করেছো শান্তুর দুনিয়া। তারপর কমেন্ট করেছো হচ্ছে নেহা মাইতি। আচ্ছা, তারপর কমেন্ট করেছো বর্ষা সরকার। জলি নন্দী লিখেছো সোনা মা আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। আচ্ছা, তার মানে জলি নন্দী উনি হচ্ছে আমার দিদি ভাই। তুমি খুব ভালো থেকো আর সবসময় নিজের যত্ন নিও। রিনা সিনা লিখেছো চলে আসলাম ঘটনা শুনতে, বসে পড়েছি সঙ্গে ডিনার সেরে, ও ডিনারটাও সেরে নেব, খেতে খেতে মনোযোগ দিয়ে শুনছি। শীতের রাত, ঘড়িতে বাবা টাইমও মেনশন করেছে 11:47। চারিদিকে নিলিবিলি, বেশ জমিয়ে ঘটনা শুনছি, দারুণ একটা অনুভূতি। আচ্ছা, অসংখ্য ভালোবাসা। পুলক চক্রবর্তী ভাই লিখেছো কেমন আছো দিদি? এই ঠান্ডাতে ভয়ঙ্কর ঘটনা, জাস্ট ফাটাফাটি, খুব ভালো খবর। 25 তারিখে ফোন পাবে। হ্যাঁ, বলে রাখি আজকে কিন্তু তোমরা যখন এখন ঘটনাটা শুনছো, খবরটা পেলে, এতক্ষণ কিন্তু ফোন আমার হাতে, ঠিক আছে? যদিও আমি সকালে রেকর্ডিংটা করছি কারণ আমাকে বেরোতে হবে, অনেক কাজ আছে, ফোন কিন্তু এতক্ষণ আমার হাতে। তারপর কমেন্ট করেছো গার্গী সুর। তারপর কমেন্ট করেছো সুজাতা দাস। তারপরে দেবাস্মিতা চক্রবর্তী। আচ্ছা, তারপরে মঞ্জুষা নন্দী। তারপরে মৌয়া পল। তারপর পিঙ্কি খাতুন। তারপর করেছো কল্যাণ বিশ্বাস, বলেছো হ্যালো দিদি, হাই কল্যাণ। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো
দেবস্মিতা ভট্টাচার্য আবারও করেছো ভয় পেয়েছো, বলেছো বাবারে কত ভয়ের হসপিটালের ঘটনাগুলো। তারপর করেছো আর কে মৌ লিখেছো কেমন আছো ডার্লিং? ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? কারণ আর কে মৌ অনেক আগের, অনেক পুরনো আমার বন্ধু। আচ্ছা, আয়ুষী স্টোরি লাইভ লিখেছো সত্যি সব আত্মা খারাপ হয় না, এটা কোন হসপিটালের ঘটনা? এই হসপিটালের নামটা আমি বলতে পারবো না বনু। আচ্ছা, MS বিউটি দিদিভাই কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তারপরে কমেন্ট করেছো চৈতালি সরকার, তুমি আমার নামটা দিয়েছ ডিক্লিয়ার করলে না দিদিভাই? এই তো বলে দিলাম চৈতালি সরকার। আচ্ছা, তারপরে চৈতালি সরকার লিখেছো তুমি তোমার ফোন নম্বরটা দাও, আমি কথা বলবো তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ দাও। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, দেবস্মিতা কিন্তু আজকে অনেকবার কমেন্ট করেছো। যাই হোক, আজকে কিন্তু অনেকগুলো কমেন্টও পড়লাম, সাথে কমেন্ট পড়ি না কারণ অনেকটা বড় হয়ে যায়, তাই সবাই খুব ভালো থেকো। দেখা হবে আগামীকাল আমাদের আবারও সোনা কথায়, আবারও দেখা হবে রাতে বেঙ্গলি ব্লগার সোনায় ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর ঘটনাটা খুব মনোযোগ সহকারে শুনেছো, এখানে কিন্তু অনেকগুলো শিক্ষামূলক কথা বলা হয়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করো ঘটনাগুলো, তোমরা শেয়ার করো। আর সব থেকে বড় কথা হচ্ছে সাথে থেকো, চলো।